একটা শিরোনামে কথা বলছি, আক্রান্ত ঢাকার বাঘ। আক্রান্ত মানে কি? যেহেতু রাজনীতির ময়দানটা যেহেতু কি দুই পক্ষের লড়াই হয়, সুতরাং এখানে এক পক্ষ আরেক পক্ষকে আক্রমণ করবে। এতদিন ছিল আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে আক্রান্ত ছিল, এখন যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই, এখন বিএনপি একাই মাঠে আছে, সুতরাং এখন বিএনপিকে সবাই আক্রমণ করবে, কারণ বিএনপি এখন ক্ষমতায় যাওয়ার একমাত্র কন্টেন্ডার। সুতরাং সেই জিনিসটা আমরা দেখতে পেয়েছি। কোথায় দেখতে পেয়েছি? আমরা দেখতে পেয়েছি অনলাইনে, অফলাইনে, ছোট ছোট দল যারা যারা আছে, যাদের সাথে বিএনপি একসময় একই হয়ে আন্দোলন করেছিল, তারা এখন বিএনপি থেকে ক্ষমতা পাওয়ার জন্যে আন্দোলন করছে, নানা রকমের লড়াই করছে, নানা রকমের বাণী দিচ্ছে। সো আক্রান্ত ঢাকার বাঘ, আমরা জানি গত 17 বছর অথবা অনেক দিন ধরে তো মির্জা আব্বাস রাজনীতি করেন। তিনি যেহেতু ঢাকার ছেলে, ঢাকা কেন্দ্রিক রাজনীতিতে তাকে বলা হয় যে তিনি হচ্ছেন ঢাকার বাঘ। আপনারা অনেকে অ্যাগ্রি করবেন, অনেকে অ্যাগ্রি করবেন না, স্বাভাবিক। ঢাকার বাঘ তাকে কেন বলা হয়? কেন তার অনেক নেতা কর্মী আছে। তিনি ঢাকার অবিভক্ত ঢাকার মেয়র ছিলেন এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার একটা বড় ভূমিকা ছিল। যদিও তার নামে নানা রকমের নেগেটিভ প্রচারণা আছে, যেমন ব্যাংক, তারপরে নানা জায়গাতে, যেমন এই যে যাত্রাবাড়ি বা অবিভক্ত ঢাকার যে সিন্ডিকেটগুলো আছে বা নানা রকমের ইজারাদারি ব্যাপার স্যাপারগুলো আছে, সেগুলোর সাথে পত্রিকার মাধ্যমে নানা রকমের কাটিং দেখে আপনি নানা কিছু অ্যাজিউম করে নিতে পারেন। আর আরেকটা জিনিস হচ্ছে কি, সম্পদের বৃদ্ধির তো একটা লিমিট আছে না? তার সম্পদটা যেভাবে বৃদ্ধি হয়েছে সেটা হয়তো বা নৈতিকভাবে এভাবে সম্ভব হয় না। কেননা এই যে আমাদেরকে দেখেন, আমরা নর্ডেম কলেজ থেকে পড়েছি, বুয়েট থেকে পড়েছি, ঢাকা ইউনিভার্সিটির সবচেয়ে বেস্ট বিজনেস স্কুল আইবিএ থেকে পড়েছি, আমেরিকা থেকে পড়েছি। আমরা কি ডক্টর ইউনুসের মতো মানে অথবা মির্জা আব্বাসের মতো গাড়ি চড়ি? আমাদের কি মির্জা আব্বাসের মতো ব্যাংক আছে? আমাদের কি মির্জা আব্বাসের মতো ঢাকার প্রাইম লোকেশন এরকম আলাদা করে বাড়ি আছে? আমরা কি কোনো রাজনৈতিক দলের এরকম টপ লিডারশিপ? না তো। তাহলে তিনি ওগুলো কীভাবে অর্জন করেছেন? যেখানে আমরা বলতে পারি যে তিনি হয়তো বা খুব ভালো একটা ইউনিভার্সিটিরও গ্র্যাজুয়েট না, ঠিক আছে? চাকরি বাকরি তিনি করেছেন বলেও বলা যায় না। বেসিক্যালি তিনি যেটা বলছেন যে তার ইনকামটা কোন জায়গা থেকে? বাড়ি ভাড়া থেকে আর সঞ্চয়পত্র তঞ্চয়পত্র। এখন কথা হচ্ছে কি, বাড়ি তিনি কীভাবে পেয়েছেন, অথবা সঞ্চয়পত্রের যে সেভিংগুলো আসছে সেগুলোই বা কীভাবে আসছে, অথবা ব্যাংকের মালিক বা তিনি কীভাবে হয়েছেন? সো তাহলে প্রতিপক্ষ এখন সেগুলো নিয়ে টানাটানি করতে শুরু করেছে এবং তার রাজনৈতিক যে ক্যারিয়ার, তার যে একটা গুডউইল একটা যেটা আছে, মানে সমাজে তো মানুষ ভালো খারাপ নিয়েই তো মানুষের একটা অস্তিত্ব বিরাজ করে। এখন আমাদের এই যে যে সময়টাতে আওয়ামী লীগ রাজনীতি থেকে নাই, এখন যেহেতু রাজনীতির বাতাসে কোনো কিছু যেহেতু খালি থাকতে পারবে না, দুটো প্রতিপক্ষ, একটা হচ্ছে সরকারি দল আর একটা হচ্ছে বিরোধী দল। এখন সেজন্যই কি হচ্ছে, এতদিন আওয়ামী লীগের নেতাকর্মীরা কি ছিল? আক্রান্তের একেবারে কেন্দ্রবিন্দুতে ছিল, যে আওয়ামী লীগের ওবায়দুল কাদের খারাপ, আওয়ামী লীগের শেখ হাসিনা খারাপ, আওয়ামী লীগের জয় খারাপ, আওয়ামী লীগের পুতুল খারাপ, আওয়ামী লীগের পুরোটাই খারাপ। এখন আর আওয়ামী লীগ নিয়ে কথাবার্তা না, আওয়ামী লীগ এখন পিকচার থেকে দূরে। সো এখন পিকচারে আছে শুধুমাত্র বিএনপিকে অ্যাটাক করা হবে, ইউনুসকে অ্যাটাক করা হবে। কারা অ্যাটাক করবে? যারা পেছনে আছে, যারা এখন ওই জায়গাতে যেতে পারে নাই। এটা হচ্ছে অনেকটা স্ট্র্যাটেজিক, অনেকটা গেরিলা যুদ্ধের মতো। এখানে অন্য কিছু চিন্তা করা যাবে না, এটা গেরিলা যুদ্ধ। যখন একটা প্রতিপক্ষ আপনাকে তৈরি করতে হবে এবং তার বিরুদ্ধে কন্টিনিউয়াস আক্রমণ করে যেতে হবে। সো এই যে মির্জা আব্বাসকে যেভাবে আক্রান্ত করা হচ্ছে, অথবা বিএনপির নেতাকর্মীদেরকে যেভাবে আক্রান্ত করা হচ্ছে, বিএনপির শীর্ষস্থানকে যেভাবে আক্রান্ত করা হচ্ছে, সেটা হচ্ছে নতুন একটা গেরিলা যুদ্ধের শুরু। আবার যখন আওয়ামী লীগ যখন মাঠে আসবে, তখন আওয়ামী লীগ আবার বিএনপিকে আক্রমণ করা শুরু করবে, কারণ প্রতিপক্ষ তখন একজনই থাকবে। সে একজনটা হচ্ছে বিএনপি, যদি বিএনপি ক্ষমতায় যায়। এবং এখনকার পরিস্থিতিতে বিএনপি ক্ষমতায় যাওয়া উচিত, যদি বিএনপি
ঠিকভাবে এটাকে ম্যাটেরিয়ালাইজ করতে পারে। আর যদি তারা না পারে, তাদের নেতৃত্ব যদি অযোগ্য হয়, তাহলে তাদের পক্ষে সেটা সম্ভব না। বাংলাদেশের সমাজ অথবা যে কোনো সমাজে, বাংলাদেশের সমাজ যেহেতু যে কোনো সমাজে টিকে থাকা সহজ, কেন তারা সভ্য সমাজ, নিয়মকানুন মেনে চলে। বাংলাদেশের সমাজ যেহেতু অসভ্য সমাজ, এখানে টিকে থাকা অনেক কঠিন। এখানে সব কিছু ব্যালেন্স করে চলতে হয়। আপনি যদি সেটা করতে না পারেন, আপনি খুব সহজেই অন্যর প্রতিপক্ষ হয়ে যাবেন এবং আপনি রাজনীতির মাঠে অপ্রাসঙ্গিক হয়ে যাবেন। বিএনপি অনেক বড় রাজনৈতিক দল, তার অপ্রাসঙ্গিক হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে তাদের পরিবর্তন আসা উচিত, লিডারশিপে পরিবর্তন আসা উচিত। সোশ্যাল মিডিয়া বা বট কেন্দ্রিক যে জিনিসগুলো আছে, সেগুলোতে তাদের আরও গঠনমূলক ভূমিকা রাখা উচিত। তাদের নেতৃত্বে অনেক বেশি রিঅর্গানাইজ করা উচিত, অনেক বেশি সাফল করা উচিত। তারেক রহমান যেহেতু অনেক বছর ধরে ইংল্যান্ডে আছেন, আমার মনে হয় তিনি মনে হয় গঠনমূলক পরিবর্তন আনতেই পারে না। তিনি যেহেতু তরুণ নেতৃত্ব, এখনও তেমন করে বয়স হয়নি, হয়তো 55 বছর 60 বছরই তো বয়স। তিনি হয়তো বিএনপিকে, যেহেতু বিএনপি যারা শীর্ষ নেতৃত্ব, কিন্তু বড় একটা অংশ কিন্তু অনেক বছর বয়স, অনেক বছর বয়স। চিন্তাভাবনা অথবা চিন্তা চেতনা, মডার্ন যেই ইভালুয়েশন হচ্ছে, তার সাথে তাদের যে অ্যাডজাস্টমেন্ট, কোনো কিছুর সাথেই সেটা যায় না। ঠিক আছে? সো তাহলে ঢাকার বাঘ মির্জা আব্বাসকে আক্রমণ করা হয়েছে, আক্রান্ত হয়েছে তিনি, বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সামনে আরও অনেক আক্রান্ত হবে। এতদিন তো 17 বছর ক্ষমতার বাইরে ছিল, এটা ছিল একরকমের আক্রমণ। এখন যেহেতু ক্ষমতায় যাবে, এখন আক্রমণটা হবে চূড়ান্ত রকমের আক্রমণ। সুতরাং সবারই পূর্ব প্রস্তুতি নিয়ে আসলে, সেজন্য আমি অনেকদিন থেকে বলে আসছি, বিএনপির তাদের সাংগঠনিক ভিত্তি চারদিকে শক্তিশালী করা উচিত, যোগ্য নেতৃত্বকে প্রমোট করা উচিত। আপনি যদি স্ট্রাকচারাল চেঞ্জ না করতে পারেন, আপনি যদি আপনাকে সাংগঠনিকভাবে শক্তিশালী না করতে পারেন, আপনি, মানুষ দেখবে আপনি 2 দিনও টিকতে পারবেন না, 2 দিনও টিকতে পারবেন না। আর এত বড় সুবর্ণ সুযোগ আসছে, সেটাও হয়তো আপনি হেলায় হারিয়ে ফেলতে পারেন। ঠিক আছে? অনেক মতামত আছে, কিন্তু যদি যোগ্য একটা প্রার্থী যদি কোনো একটা দল দিয়ে দেয়, যে পরিশ্রমী, হাটে মাঠে ঘাটে যে হাঁটতে পারে, এরশাদের মতো, জিয়াউর রহমানের মতো, অথবা শেখ মুজিবের মতো, তাহলে বিএনপির নেতাদের কি অবস্থা হবে? বিএনপির ভোট আছে, কিন্তু জনগণের কাছে তো যেতে হবে। বিএনপির সংগঠন আছে, কিন্তু যদি সংগঠনকে পাশ কাটিয়ে একজন মানুষ যদি তার 1000 গুণ বেশি পরিশ্রম করে, তখন কি হবে? সো সময়ের সাথে পরিবর্তনটা অত্যন্ত জরুরি। আপনার মতামত জানাবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।